পণ নেওয়া ও দেওয়া দুই আইনত অপরাধ এবং অবৈধ ইল্লিগাল কাজ, কিন্তু সেই কাজ রমরমিয়ে হয়ে চলেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। বর্তমানে নিকি ভাটিয়ার যে মার্ডার কেস, যেখানে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে, সেটা তার জলজান্ত প্রমাণ। নিকি ভাটিয়া প্রায় 70% বার্ন ইনজুরি নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর নিকি ভাটিয়া মারা যায়। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তবে তার আগে বলে রাখি যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে চ্যানেলটি চালানোর চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 2010-এর একটি পরিসংখ্যান বলছে যে প্রতি 90 মিনিটে একজন মহিলাকে পুড়ে মরতে হয় পণ প্রথার বলি হয়ে। শুধু পুড়ে মরতে হয়, খুন বলুন বা আত্মহত্যার প্ররোচনা বলুন, সেটা আলাদা পরিসংখ্যান। শুধুমাত্র পণ প্রথার শিকার হয়ে প্রতি 90 মিনিটে একজন মহিলাকে পুড়ে মরতে হয়। নিকি ভাটিয়ার বাবা জানিয়েছেন যে তারা নিকির বিয়ের সময় শ্বশুরবাড়ির লোককে এসইউভি দিয়েছে, তারপর মোটর সাইকেল, তারপরে ক্যাশ এবং প্রতিটা অকেশনে নানা রকম দামি দামি জিনিস দেওয়া হয় এবং লাস্ট ডিমান্ড ছিল 35 লক্ষ টাকা। যে কারণে নিকি ভাটিয়ার সাথে তার স্বামীর বিবাদ বাদে যেটা শোনা যাচ্ছে যে সেটা হচ্ছে যে নিকি যে পার্লারটি চালাতো সেটি রিওপেন করতে চেয়েছিল এবং সে এটার প্রতি এতটাই জেদি ছিল যে বচসা বাঁধে এবং তারপর পরিণতি হচ্ছে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় নিকি ভাটিয়া। এখন বিষয়টা হচ্ছে যে নিকির শ্বশুরবাড়ি পণ নিয়েছে আর নিকির বাবা সেই পণ দিয়েছে। তাহলে শুধু এই যে নিকির যে ভয়ঙ্কর পরিণতি, সেই পরিণতির জন্য কিন্তু নিকির শ্বশুরবাড়ি একা দায়ী নয়, দায়ী হচ্ছে নিকির বাবাও। কারণ নিকির বাবা প্রতি মুহূর্ত নিকির শ্বশুরবাড়িকে দামি দামি জিনিস, এসইউভি কার থেকে শুরু করে, মোটর সাইকেল থেকে শুরু করে, ক্যাশ থেকে শুরু করে, এইগুলি দিয়ে দিয়ে নিকির যে শ্বশুরবাড়ির লোভটাকে প্রায় আকাশচুম্বী করে তুলেছিল। এই যে এসইউভি চাওয়া বলুন বা মোটর সাইকেল চাওয়া বলুন বা ক্যাশ চাওয়ার প্রতিবাদ জানিয়ে নিকির বাবা কি কখনো থানায় রিপোর্ট করেছে? নিকি কি কোনো কারণে থানায় রিপোর্ট করেছে এই পরিবারটির এগেনস্টে, নিকির শ্বশুরবাড়ির এগেনস্টে? কোনোদিন সেই কমপ্লেন কি তারা করেছিল, যাতে নিকির শ্বশুরবাড়ি ওপর আগেই নিকিরকে পুড়িয়ে মারার আগেই একটা আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারতো? এবার এই যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, এই সমস্ত জায়গায় এই ডাউরি ডেথস, ডাউরি হ্যারাসমেন্ট, নিষ্ঠুরতা, এগুলো কিন্তু একটা মানে কি বলবো, তার একটা নির্দিষ্ট হিসাব রয়েছে। সেই কারণে এই রাজ্যগুলির নাম উঠে আসছে। 2017 থেকে 2022-এর মধ্যে এই রাজ্যগুলিতে ডাউরি রিলেটেড ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে নিকির বাবা যদি আগের থেকেই এটাতে অ্যালার্ট হতো, বা নিকিও যদি অ্যালার্ট হতো, বা নিকি যদি আগে থেকেই বলতে পারতো যে আমি এই পরিবারটার সঙ্গে যুক্ত হব না যারা আসলে ডাউরি ডিমান্ড করছে, বা যদি নিকির বাবাও এটা বলতো যে না আমি আর কোনো রকম মানে পণ দেব না, শুরুতেই যদি এটা বলি, তাহলে নিকির হয়তো এই পরিণতিটা হতো না। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের আইন রয়েছে, যেখানে 304B আছে, 498A রয়েছে, যেখানে 7 বছরের প্রমাণ হলে 7 বছরের জেল বা যাবজ্জীবন হতে পারে। সেক্ষেত্রে শুধু শারীরিক মানসিক অত্যাচারের ক্ষেত্রে হতে পারে, সেটা খুনের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এইগুলো আইনের সাহায্য নিই না কেন? চোরাগোপ্তায় কিন্তু এই পণ প্রথা আছেই। দেখবেন যে অনেক সময় বলা হয় যে ছেলের বাড়ি বলে যে আমরা তো কিছু নেব না, কিন্তু আপনারা তো আপনার মেয়েকে গুছিয়ে দেবেন। দেখুন, আমি পণ প্রথা নিয়ে যখন কাজ করার কথা ভাবছি, তখন আমি অনেক কিছু পড়তে পড়তে একটা জায়গায় দেখলাম যে আসলে একদম শুরুর দিকে যখন মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতো, তখন মেয়েদের দেওয়া হতো কিছু অর্থ, কিছু জিনিসপত্র, যাতে নতুন জায়গায় গেলে মেয়েদের অসুবিধা না হয়। কারণ একটা নতুন জায়গায় যাওয়ার পরে মেয়েদের, সেই মেয়েটি এটা নতুন পরিবারে যাওয়ার পরে তার যে নিজস্ব কিছু চাহিদা, ব্যক্তিগত কিছু ডিমান্ড, সে নিজেই যাতে পূরণ করে নিতে পারে, সেই কারণে বিয়ের সময় মেয়ের জন্য দরকারি কিছু, কিন্তু সেই দরকারটা হয়ে যাচ্ছে আপনার মেয়েই তো চলবে তাই এসইউভি দিন, আপনার মেয়েই তো চলবে তাই মোটরসাইকেল দিন, আপনার মেয়ের জন্যই তো টাকা চাইছি। মানে এই বিয়ের মতন প্রতিষ্ঠানটাকে সামনে রেখে পুরোটা হচ্ছে লুট চলছে।
আর সেই লুটের মান্যতা দিচ্ছে মেয়েদের পরিবার। সুতরাং ছেলেদের পরিবার যেমন দোষী, দোষী মেয়েদের পরিবার এবং দোষী সেই মেয়েটিও, যদিও মানে তাদের মানে মেয়েদের সেক্ষেত্রে মানে কঠিন আর কি মানে পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মানে এই যে প্রতিবাদ না করা, এই পরিবারটি, এই ধরনের পরিবারের সাথে আমি যুক্ত হব না, এটা না বলতে পারার জন্য তাদের যা খেসারত দিতে হয়, সেটা বোধহয় নিকির বাবাও দিচ্ছেন না। কারণ নিকিকে পুড়ে মরতে হয়েছে, নিকিকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভারতবর্ষে এখনো এটা যে ঘটছে, এটাই আমার মনে হয় নিন্দনীয়। সে আমার ভারতবর্ষ যদি চাঁদেও পৌঁছে যায়, তারপরেও তাকে এতটা নিচে নামতে হচ্ছে, যেখানে একটা মেয়ে পণপ্রথার শিকার হচ্ছে, পণপ্রথার শিকার হয়ে মারা যাচ্ছে, এবং তারপরও সে তার মৃত্যুকালীন জবানবন্দিতে বলে যাচ্ছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর থেকে লজ্জার বোধহয় আমাদের আর কিছু নেই। এই সমাজ এবং এই সমাজের মানুষ এবং আমাদের যে সিস্টেম, তা আসলে ঘুণ ধরে গিয়েছে, যেখানে মেয়ে, এবং এই মেয়েটিও কিন্তু চাইছে না যে তার পরিবার, মানে তার যে শ্বশুরবাড়ির পরিবার সাফার করুক। মানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়েও তার মধ্যে এই 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 জায়গাটা আসছে না যে ওরা শাস্তি পাক, যেখানে মেয়েটিকে মরে যেতে হচ্ছে। আমার জানা নেই কি ধরনের মানসিকতা থাকলে মানুষ এতটা অত্যাচারের পরেও মুখ খোলে না, চুপ থাকে। সেটা অবশ্য নিকি বলতে পারবে বা তার পরিবার বলতে পারবে। এখানে বলছে যে প্রতি বছর 2017 থেকে 2022 মোট প্রতি বছর প্রায় 7,000 পণ প্রথার বলি হচ্ছে। আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এই তথ্য তুলে ধরে আমি যে খুব চেতনার জায়গাটাকে আলোকপ্রাপ্ত করতে পারবো বলে আমার মনে হয় না। তবে আমার যেটা মনে হয় যে মানে এই 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 পণ প্রথাটা আসলে বিয়ের মতন প্রতিষ্ঠানকে সামনে রেখে কিছু মানুষ একটা লুটের কি বলবো, একটা লুটের পরিস্থিতি তৈরি করছে, লুট করছে আর কি মূলত, এবং সেখানে মান্যতা দিচ্ছে মেয়েদের পরিবারগুলি। এই মানে আমরা কিছু নেব না, আপনি তো মেয়েকে সাজিয়ে দেবেন, এটাও তো এক ধরনের পণ চাওয়াই। ফলে সেই চাই আপনি তো সাজিয়ে দেবেন, সেই বাবার মাথায় থাকতেই পারে যে আমার কিছু দেওয়ার তো দরকার নেই, আমি কেন দেব। বিয়ে হচ্ছে দুটি মানুষের, মানে দুটি মানুষের মধ্যে, তারা দুজন একসঙ্গে থাকবে বলে ডিসিশন নিচ্ছে। তো সেখানে তারা যেভাবে জীবনটা কাটাতে চায় কাটাবে, তাদের যদি ফ্রিজ লাগে তারা ফ্রিজ নেবে, তাদের যদি গাড়ি কিনতে লাগে তারা কিনবে। কিন্তু একটা মানে একটা পরিসংখ্যান, মানে একটা রিসার্চ বলছে আসলে চটজলদি স্ট্যাটাস পেয়ে যাওয়ার, চটজলদি কিছু অর্থ পেয়ে যাওয়ার কারণে কিছু মানুষ এইটাকে, পণটাকে হাতিয়ার করে। কিন্তু মাথায় রাখবেন যে নিকির শ্বশুর বাড়ি যদি শাস্তি পায়, নিকির বাবারও কিন্তু শাস্তি পাওয়া উচিত। কারণ নিকির বাবা প্রতি মুহূর্তে কিন্তু এই নিকির শ্বশুর বাড়ির ডিমান্ড পূরণ করে গেছে। আজ নিকি নেই, নিকি মরে গেছে বলে নিকির বাবা হয়তো এখন কথা বলছে, সামনে আসছে, কিন্তু এই কথা যদি নিকি বেঁচে থাকতে নিকির বাবা বলতো, বা এইরকম পরিবারগুলি যারা মেয়েদেরকে হারিয়েছে, যে পরিবারগুলিতে, যে পরিবারগুলির মেয়েরা পণপ্রথার শিকার হয়, নয় সুইসাইড করেছে, নয় খুন হয়েছে, নয় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় তারা যদি আগেই সতর্ক হয়ে যেতে পারে যে না, যারা ডিমান্ডিং, যারা কিছু চাইছে, যারা ঘুরিয়ে চাইছে, সোজা পথে চাইছে, তাদের সঙ্গে কিছুতেই কোনো ধরনের সম্পর্ক নয়, তাদের বাতিল করা হোক, বয়কট করা হোক, প্রয়োজনে থানায় গিয়ে কমপ্লেন করা হোক। আমার মনে হয় আইন তখনই এক হাতিয়ার হতে পারে যখন আপনারা সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। মানে আইন তখনই কাজ করবে যখন আমরা সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করব। এই যে আইনগুলি যে রয়েছে, যেখানে 304B, 498A, এই আইনগুলো তো আমাদের জন্য রয়েছে, সাধারণ মানুষের জন্য রয়েছে। তারা যখন বিপদে পড়ছে, তারা যখন পরিস্থিতিতে একটা এরকম পরিস্থিতিতে পড়ছে যেখান থেকে আর কামব্যাকের জায়গা নেই, তখন তো এই আইনগুলোই আমাদের হাতিয়ার হতে পারে। কিন্তু সেই হাতিয়ার তখন হাতিয়ার ভোঁতা হয়ে আছে, কারণ আমরা সেই হাতিয়ারগুলোকে ব্যবহার করছি না। আমরা যত বেশি হাতিয়ারগুলিকে ব্যবহার করব, যত বেশি পণ প্রথার বিরুদ্ধে দাঁড়াবো, যত বেশি এই ধরনের মানুষগুলিকে আইডেন্টিফাই করে থানায় কমপ্লেন করব, বা যত বেশি এই ধরনের পণ নেওয়া, ঘুর পথে বা সোজা পথে পণ নেওয়ার বিষয়টাকে আমরা সামনে নিয়ে আসবো, বা সেই পরিবারগুলিকে, সেই মানুষগুলিকে, আমার মনে হয় তাহলে আমাদের সচেতনতার জায়গাটায় যদি আমরা উঠে দাঁড়াতে পারি, তাহলে আমার মনে হয় পণ প্রথা আটকানো যাবে। কারণ দেখুন, পণ প্রথার যে মূল শিকারটা হচ্ছে সেটা কিন্তু একজন মেয়ে।
আজকে নিকিকে পুড়ে মরতে হচ্ছে, আজকে মেয়েদের পুড়ে মরতে হচ্ছে, আজকে মেয়েদের খুন হতে হচ্ছে, আজকে মেয়েদের নৃশংসতা নিষ্ঠুরতার শিকার হতে হচ্ছে। তারা বাধ্য হচ্ছে আত্মহত্যা করতে, কারণ পণ প্রথা, পণের চাহিদা, পণের ডিমান্ড, ডাউরি ডেথসের শিকার হচ্ছে কিন্তু মেয়েরা, না মেয়ের পরিবারটা, না মেয়ের শ্বশুরবাড়ির পরিবারটা, না মেয়ের শ্বশুরবাড়ির পরিবারটা। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি পণ নেওয়ার কারণে নিকির শ্বশুরবাড়ি কে শাস্তি দেওয়া হয়, তাহলে নিকির বাবাকেও শাস্তি দেওয়া হোক, কারণ সে পণটা দিয়ে গেছে, সে নিয়ম করে নিকির শ্বশুর বাড়ির চাহিদা পূরণ করে গেছে। এবার দেওয়া নেওয়া দুক্ষেত্রেই কিন্তু আইন রয়েছে এবং আমাদের দরকার সচেতনতা। আগামীতে যদি আমরা চাই যে কোনো মেয়ে যেন পণ প্রথার শিকার না হয়, এবং এই পণ প্রথার শিকারের শুরুটা হচ্ছে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে, কারণ সামাজিকভাবে যখন যদি ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং আমরা যখন তাদের শুভেচ্ছা বার্তা দিচ্ছি, তখন তাদের, সে ছেলেটির ক্রাইসিস হোক মেয়েটির ক্রাইসিস হোক, কিন্তু সমাজের তখন মানে জানলা বন্ধ করে দেওয়ার কথা না, কথা হচ্ছে যে সেখানে প্রশ্ন তোলা, তাদেরকে নিরস্ত করা বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব, কারণ আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বসবাস করি। নিকির কেসটা যদি ব্যতিক্রম হতো তাহলে হয়তো এই স্টোরি আমি করতাম না, কিন্তু নিকির কেসটার ক্ষেত্রে যখন আমি রিসার্চ করতে গেলাম তখন দেখলাম যে ডাউরি ডেথস আমাদের ভারতবর্ষের প্রায় শিকড়ে গিয়ে জমে আছে। ফলে এটাকে তুলে যদি ফেলতে হয় তাহলে আমাদের সচেতন ভাবে এর উপর দাঁড়িয়ে কাজ করতে হবে। ওই যে বললাম, এই যে যারা পণ নিচ্ছে বা যারা পণ দিচ্ছে, সেটা আপনার বন্ধু বান্ধব হোক, আত্মীয় পরিজন, যেই হোক না কেন, সোজা থানায় গিয়ে কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করুন। মজা নয় যে কিরে পণ নিলি না, যদি পণ নিতে জানে সে যতই আপনার ক্লোজ হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যেই হোক, সোজা থানায় চলে যান, থানায় কমপ্লেন করুন, প্রথমে নিরস্ত করার চেষ্টা করুন, না হলে থানায় চলে যান, নাহলে আটকানো যাবে না, আটকানো যাবে না। আর মেয়েরা যদি আজও ডাউরি ডেথে 2025-এ দাঁড়িয়ে ডাউরি ডেথসে মরে এবং পশ্চিমবঙ্গ এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নিয়েছে, তাহলে মনে হয় আমাদের এটা লজ্জাজনক, মানে আমরা কিছুই করে উঠতে পারছি না, মানে কিচ্ছু না, ভারতবর্ষ কোথাও পৌঁছচ্ছে না। নিকি ভাটিয়ার ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক, নিষ্ঠুর, নৃশংস এবং ইনহিউম্যান, অমানবিক। আমি তীব্র ভাষায় প্রোটেস্ট করছি, এবং যারা যারা পণ নিয়েছেন, যারা যারা পণ দিয়েছেন এবং আগামীতেও যারা পণ নেবেন এবং পণ দেবেন ভাবছেন, তারা কিন্তু সামলে যান, সচেতন হন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরবর্তী জেনারেশনকে আপনারা মুখ দেখানোর মতন জায়গায় থাকবেন না, ফলে সচেতন হন, সমাজকে সুন্দর করুন, সমাজকে স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখতে, ছেলে মেয়ে নির্বিশেষে সমানভাবে বাঁচিয়ে রাখতে হলে, সুস্থভাবে বেঁচে থাকতে হলে একটা সুন্দর সমাজ গড়ে তুলুন। সেখানে আলটপকা কিছু সম্পত্তি, একটা এসইউভি কার, একটা মোটর সাইকেল আপনার কোনো সম্মান বাড়াচ্ছে না, কারুর কোনো সম্মান বাড়াচ্ছে না, আপনাদের নিজ কলুষ, নৃশংস, নিষ্ঠুর মনোভাবটাকে ডাউরির মাধ্যমে সামনে নিয়ে আসছে, যেটা হয়তো সচরাচর কাউকে দেখলে বোঝা যায় না সে মানুষটা কিরকম। আসলে ডাউরি ডেথস হচ্ছে সেই সমাজ, সেই রাজ্য, সেই দেশের ছবি যে আসলে আমরা কোথাও পৌঁছচ্ছি না, যে তিমিরে সেই তিমিরেই রয়েছি, বা আরো অন্ধকারে ডুবে যাওয়ার আগে নিজেদের আওয়াজ তুলুন, একজন মেয়ে আওয়াজ তুলুন, একজন বাবা আওয়াজ তুলুন, একজন সমাজ আওয়াজ তুলুন, একজন রাজনীতিবিদ আওয়াজ তুলুন, একজন অভিনেতা আওয়াজ তুলুন, যে যেখানে আছেন ডাউরি প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলুন, যে যেখান থেকে পারবেন কমপ্লেন করুন, নিরস্ত্র করুন, পারলে গিয়ে বোঝান, না হলে সোজা থানায় কমপ্লেন করুন। আপনি জানবেন আপনার এই অ্যাক্টিভিটির কারণে একটা মেয়ে প্রতিদিন ডোমেস্টিক ভায়োলেন্সের হাত থেকে বেঁচে যাবে, একটা মেয়ে পুড়ে মরার আগে বেঁচে যাবে, একটা মেয়ে খুন হওয়ার আগে বেঁচে যাবে, একটা মেয়ে আত্মহত্যা করার আগে বেঁচে যাবে। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা।